A fuel gas containing methane and ethane is burned with air in a furnace, producing a stack gas at 300 degrees Celsius and 105 kilopascal. The stack gas containing carbon dioxide at a partial pressure এবং ওর partial pressure কত 80 millimeter mercury and no carbon monoxide, oxygen, methane, ethane. ঠিক আছে, মানে স্ট্যাক গ্যাসে কোনো কার্বন মনোক্সাইড, অক্সিজেন, মিথেন, ইথেন থাকবে না। তার মানে আমরা এটাকে কমপ্লিট কম্বাস্টন করছি। ঠিক আছে, এবং মিথেন ইথেনের কমপ্লিট কম্বাস্টন হয়েছে, এটাকে কোনো প্রকার সাইড রিঅ্যাকশন হয়নি। ক্যালকুলেট দ্য মোল ফ্র্যাকশন অফ মিথেন ইন দ্য ফুয়েল অ্যান্ড দ্য ডিউ পয়েন্ট টেম্পারেচার অফ দ্য স্ট্যাক গ্যাস। সো আমি এইটা করাই দিব, ঠিক আছে, এটা বুঝাই দিব, এইটুকু তোমরা করবা। দ্য ডিউ পয়েন্ট টেম্পারেচার এটা তোমরা করবা, ঠিক আছে। এটা দেখো, মেইনলি এই জায়গায় তোমার ক্যালকুলেশনটাই বুঝতে হবে, আর কিছু বুঝার নাই। দেখো প্রথমে কি বলছে, আমি যদি শুরু করি, এই জায়গায় ফার্স্টে আমার ফুয়েল দিছি, তাই তো, এই জায়গায় আমরা ফুয়েল দিছি, ওকে, এটা ফুয়েল। এই ফুয়েলে কি কি আছে, মিথেন এবং ইথেন। তাহলে আমি ধরে নিলাম আমার এই জায়গায় যেহেতু কম্পোজিশন দেওয়া নেই, তাহলে y1 মোল মিথেন পার মোল আমরা দিছি, ঠিক আছে। তার মানে বাকিটুকু কি থাকবে, ইথেন পার মোল, ঠিক আছে। এবং ওরাইছে কিসের থ্রুতে, অক্সিজেনের থ্রুতে, কিন্তু দিছি কি এয়ার, তাই তো। তার মানে এই জায়গা দিয়ে আমরা এয়ারটা দিছি। এয়ার যদি দেই, আমি ধরে নিলাম এই জায়গায় আমি এয়ার দিয়েছি এবং এয়ারের কম্পোজিশন জানি 0.21 মোল অক্সিজেন পার মোল আর 0.79 মোল নাইট্রোজেন পার মোল, ঠিক আছে। এবং দেখো তোমার এই জায়গা দিয়ে কি বের হচ্ছে, একটা স্ট্যাক গ্যাস বের হচ্ছে, প্রোডাক্ট গ্যাস। ওই প্রোডাক্ট গ্যাসে তোমার কি কি থাকবে, দেখো কার্বন ডাই অক্সাইড থাকবে, এটা তুমি বুঝতেছি, কারণ আমরা মিথেন ইথেনকে বার্ন করলে, দেখো যদি আমরা রিয়াকশনটা লিখি আগে, ধরো আমরা যদি রিয়াকশনটাকে ফুলফিল করি, এরকমই তো হবে, তাই না। তো এটাকে যদি আমরা সমতাকরণ করি, এই জায়গায় 2 এবং এই জায়গায় 2 দিলেই হচ্ছে, এবং অন্যান্য ক্ষেত্রে তোমার এতটুকুতে আসবে ফার্স্টে 2, 3 আর এই জায়গায় 7/2, ঠিক আছে। তো এই দুইটা সমতাকরণ করছি, তার মানে আমরা দেখতে পারতেছি কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, পানি উৎপন্ন হবে, এবং অন্যান্য কিছু কিন্তু আসবে না। এই জায়গায় বলে দেওয়া আছে কিন্তু নো কার্বন মনোক্সাইড, অক্সিজেন, মিথেন, ইথেন এগুলো কিন্তু আসবে না। তার মানে তোমার এই জায়গায় আমি ধরে নেই y2 মোল কার্বন ডাইঅক্সাইড আসবে, ঠিক আছে, y3 মোল ওয়াটার উৎপন্ন হবে, এবং 1 মাইনাস y2 মাইনাস y3 মোল নাইট্রোজেন আসবে, যেহেতু নাইট্রোজেন রিয়াকশনে কোনো প্রকার কোনো কি করে নেই, তোমার কন্ট্রিবিউশন করে নেই। তো এখন আমি এই জায়গায় যদি মার্কিং করি, আমি ধরে নিলাম আমার 1 মোল স্ট্যাক গ্যাস প্রডিউস হয়েছে, ঠিক আছে, 1 মোল, ঠিক আছে, 1 মোল। তার মানে এটাকে আমি ধরে নিলাম n0 মোল ফুয়েল, আর এটাকে ধরে নিলাম n1 মোল এয়ার, ঠিক আছে। এবার আমাদের ক্যালকুলেশনগুলো করে এগুলো বের করতে হবে। তো দেখো তুমি চাইলে প্রথমে y2 ভ্যালুটা পাই যেতে পারো। দেখো কিভাবে y2 ভ্যালু কিভাবে পাবো, দেখো তার পার্শিয়াল প্রেশারটা দেওয়া আছে, তাই না। এটা আমরা জানি পার্শিয়াল প্রেশার ইজ ইকুয়াল টু মোল ফ্র্যাকশন ইনটু টোটাল প্রেশার, তাই তো। আচ্ছা, এবং দেখো তোমার স্ট্যাক গ্যাসের টেম্পারেচার দেওয়া আছে কত, 300 ডিগ্রি সেলসিয়াস। তার মানে এই জায়গায় টেম্পারেচারটা কত, 300 ডিগ্রি সেলসিয়াস, অ্যান্ড তার প্রেশারটা কত আসে জানো, প্রেশারটা যদি আমরা মিলিমিটার মার্করিতে নিই তাহলে আসবে 787.56 মিলিমিটার মার্করি। কোত্থেকে পাইছি আমরা, 105 কিলো প্যাসকেলকে এই জায়গায় জাস্ট কনভার্ট করছি, ঠিক আছে। তো দেখো পার্শিয়াল প্রেশার তুমি জানো 80, তুমি এটা জানো কত, 80,
ওয়াই তোমার বের করতে হবে, মানে Y2টা তোমার বের করতে হবে। এবং তুমি এই জায়গায় কি জানো, টোটাল প্রেশারটা জানো 787.56। তাহলে তুমি Y2-র ভ্যালুটা পাবা। Y2-র ভ্যালু আসবে 0.1016, ঠিক আছে, মল কার্বন ডাইঅক্সাইড পার মোল। ঠিক আছে, তো এটা তোমার আয়সা পড়লো 1016। আচ্ছা, এবার আমাদের অক্সিজেন কিন্তু 100% কনভার্সন হয়েছে, ঠিক আছে। তাহলে 100% অক্সিজেন যদি কনভার্সন হয় তাহলে জিনিসটা এইভাবে লেখা যায় কিনা দেখো তো। 100% অক্সিজেন কনভার্সন, 100% অক্সিজেন কনভার্সন মানে কি, আমরা যে পরিমাণ অক্সিজেন দিছি আমাদের বার্ন করাইতে ওই পরিমাণ অক্সিজেনই দরকার ছিল, তাই তো। এখন যদি আমরা এইভাবে জিনিসটা লিখতে চাই, দেখো তো এটা লিখতে পারি কিনা। আমরা ফুয়েল কতটুকু মিথেন দিছি, ফুয়েলে কতটুকু N0 ইন্টু Y1, এই পরিমাণ হলো আমরা মিথেন দিছি, ঠিক আছে, এই পরিমাণ আমরা মিথেন দিছি। এবং যদি এক, এই জায়গায় দেখো 1 মোল মিথেনকে পোড়াইতে আমার কি পরিমাণ অক্সিজেন দরকার হয়েছে, 2 মোল, 2 মোল অক্সিজেন। সিমিলারলি আমি ওটা লিখতে পারি না, N0 1 - Y1 ইথেনের জন্য ইন্টু ইথেনকে পোড়াইতে কত মোল অক্সিজেন দরকার হয়েছে, 1 মোল ইথেনকে পোড়াইতে, 1 মোল ইথেনকে পোড়াইতে আমার অক্সিজেন হয়েছে 7/2 মোল অক্সিজেন। এবং যে পরিমাণ অক্সিজেন আমার পোড়াইতে সাহায্য করছে ঠিক সেম অ্যামাউন্ট অফ অক্সিজেন আমরা ফিডে দিছি, তাহলে N1, তাহলে এটা লেখা যায় কিনা, N1 ইন্টু 0.21, ঠিক আছে, এই দুইটা ইকুয়াল লিখে বা এই দুইটা যোগফলকে এটা ইকুয়াল লেখা যায়। তো এই দুইটা, এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করে লিখি, দেখো এরকম আসে 2 ইন্টু N0 Y1 প্লাস 7/2 N0 1 - Y1 ইন্টু 0.21 ইন্টু N1। তো এটা গেল একটা ইকুয়েশন, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো তো আমরা যদি কার্বন ব্যালেন্স করি, ঠিক আছে, আমাদের এটা 1 নং ইকুয়েশন দিলাম, আমরা এখন কার্বন ব্যালেন্স করব। তো দেখো কার্বন ব্যালেন্স করলে আমরা কি কি পাবো, দেখো N0 ইন্টু Y1, N0 ইন্টু Y1, এটা হলো কি পরিমাণ আমার মিথেন আছে, এবং মিথেনে কার্বন আছে একটা, তাহলে এটা এই জায়গায় থাকলো, প্লাস আমার N0 ইন্টু 1 - Y1, এটা হলো আমার টোটাল ইথেনের পরিমাণ, এবং ইথেনে কার্বন আছে দুইটা শেষ। এবং এই সাইডে আমার কার্বন কি পরিমাণ আছে, এই সাইডে আমার কার্বন ডাইঅক্সাইডে কি পরিমাণ আছে, 1 ইন্টু 0.1016, এটা হলো আমার কার্বন ডাইঅক্সাইডের অ্যামাউন্ট, এবং এই জায়গায় কার্বন আছে একটা, তার মানে এটা হলো আরেকটি ইকুয়েশন, ঠিক আছে, এটা 2 নাম্বার ইকুয়েশন। এখন দেখো আমরা যদি এই জায়গায় আমরা যদি হাইড্রোজেন ব্যালেন্স করি এবার, হ্যাঁ, হাইড্রোজেন ব্যালেন্স করব, হ্যাঁ, হাইড্রোজেন ব্যালেন্স করলে দেখো কিরকম আসে, N0 Y1, মিথেনেরটা আমরা লিখলাম, মিথেনে হাইড্রোজেন থাকে 4টা, তো 4টা লিখলাম, তারপরে N0 ইন্টু 1 - Y1, ওই জায়গায় আমার হাইড্রোজেন থাকে, ইথেন আমার হাইড্রোজেন থাকে কয়টা, 6টা, ইজ ইকুয়াল টু এই জায়গায় আমার হাইড্রোজেন আছে কয়টা, দেখো তো 1 ইন্টু Y3, 1 ইন্টু Y3 ইন্টু 2, এটা কি দেখো 1 ইন্টু Y3, এটা গুণ করছি, মানে আমরা ওয়াটারেরটা লিখছি, এবং ওয়াটারে কি পরিমাণ হাইড্রোজেন আছে, 2টা হাইড্রোজেন আছে, ওটা আমরা লিখছি। তো দেখো এখন আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হলো নাইট্রোজেন ব্যালেন্স। নাইট্রোজেন ব্যালেন্স করলে কি করব, দেখো নাইট্রোজেন আছে শুধু আমার এই জায়গায়, তো N1 ইন্টু 0.79, N1 ইন্টু 0.79 ইজ ইকুয়াল টু, আমার নাইট্রোজেন আর আউটপুটে কত আছে, 1 ইন্টু
1 মাইনাস y2, y2 ভ্যালু কিন্তু আমরা জানি, y2 ভ্যালু কত, y2 ভ্যালু আমরা বের করছি, কত আসছিল জানি 0.1016, ঠিক আছে। তো এটাতে লেখা যায় 0.1016 মাইনাস y3, ঠিক আছে। এটা হলো নাইট্রোজেন ব্যালেন্স। এবার দেখো আমাদের একটা কাজ করতে হবে, সেটা কি জানো, এই y3 এর ভ্যালুটা, এই যে এটা থেকে একটা y3 এর ভ্যালু পাবো না আমরা, দেখো তো এটা করলে আমরা y3 এর একটা ভ্যালু পাবো, y3 ইজ ইকুয়াল টু 0.89 মাইনাস 0.79 n1। তো এইটাকে, এই y3 এর ভ্যালুটা আমরা এই জায়গায় গিয়ে বসাবো, ঠিক আছে। y3 এর ভ্যালুটা আমরা এই জায়গায় বসাবো, এবং বসানোর পর আমাদের একটা সিম্পলিফাই ফর্ম আসবে। কিরকম সিম্পলিফাই ফর্ম আসবে জানো, যে দেখো আমরা এখন একটু বাচ্চাকালের মতো ম্যাথ করব। দেখো এই জায়গায় আমি এই পুরাটাকে ধরবো এক্স, এই পুরাটাকে ধরবো ওয়াই, এবং এটাকে ধরবো এন, ঠিক আছে। এইভাবে আমরা করবো এখন। তারপরে দেখো এইটাকে ধরবো আমরা এক্স, এইটাকে ধরবো আমরা ওয়াই, এই জায়গায় এন নেই কিন্তু একটা কনস্ট্যান্ট আছে, ঠিক আছে, একটা কনস্ট্যান্ট আছে, কিন্তু এই জায়গায় দেখো কোনো কনস্ট্যান্ট নেই, ঠিক আছে। তো গেল এই জায়গায় আমি এটাকে ধরবো এক্স, এটাকে ধরবো ওয়াই, এবং এই y3 এর ভ্যালুটা এই জায়গায় বসানোর পর একটা সিম্পলিফাই ফর্ম হবে, ওটা আমি লিখে দিব। তো দেখো আমার তিনটি ইকুয়েশন আসবে। আমরা যদি শুরু করি তিনটে ইকুয়েশন, দেখো এরকম তিনটে ইকুয়েশন আসে। আমরা যদি এক নংকে সিম্পলিফাই করি, দেখো আমরা যদি এক নংকে সিম্পলিফাই করি তাহলে এরকম আসে 2 ইন্টু এক্স প্লাস 7/2 ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু 0.21 ইন্টু এন, ঠিক আছে। অথবা তুমি n1ও রাখো, কোনো সমস্যা নেই। তুমি যদি এবার এই ধরো 2 নংকে সিম্পলিফাই করো, ধরো তুমি 2 নংকে সিম্পলিফাই করছো, ঠিক আছে। এই 2 নংকে যদি সিম্পলিফাই করো, দেখো এই যে কি আসে, প্রথমে আসবে এক্স, ঠিক আছে, পুরোটাকে তো আমি এক্স ধরছি, প্লাস এটা আসবে 2y ইজ ইকুয়াল টু 0.1016, এরকম আসে। এটাকে এইভাবে ধরলাম 3 নং, মানে এই y3 এর ভ্যালুটা এই জায়গায় বসানোর পর আমার যে ইকুয়েশনটা আসে সেটা আসে 2x, এই যে দেখো, সরি এটা 2x আসে না, এটা আসবে হলো 4x, এই যে দেখো 4 ইন্টু এক্স, তারপর কত আসে 6 ইন্টু ওয়াই, এবং এটা বসানোর পর আমার যে লাইনটা আসে সেটা হলো 1.78 মাইনাস 1.58 n1, ঠিক আছে। এবং তুমি ধরছো কিভাবে, দেখো তুমি কিভাবে ধরছো, তুমি এই জায়গায় এগুলা লিখে রাখো, হ্যাঁ। x is equal to n naught y1, y is equal to n naught 1 minus y1, এবং n1 মানে n1 ই ধরছো, ঠিক আছে। তো তুমি যখন এই তিনটা সলভ করবা, সলভিং 1 2 and 3, এই তিনটা যখন সলভ করবা তখন এটার ভ্যালু আসবে 0.047, এই পুরোটার ভ্যালু আসবে 0.026, এবং n1 এর ভ্যালু আসবে 0.903, ঠিক আছে। এখন তোমার কি বলছে দেখো, দেখো ক্যালকুলেট দ্য মোল ফ্র্যাকশন অফ মিথেন, তার মানে তোমার এই y1 এর ভ্যালুটা চাইছে, ঠিক আছে। তো y1 এর ভ্যালুটা আমরা বের করতেই পারি। দেখো আমরা যদি x আর y এর ভাগ করি, তাহলে x আর y এর ভাগ করলে x এর মানে কি n0 ইন্টু y1, n0 ইন্টু y1, y এর ভ্যালুটা এটা, তার মানে n0 ইন্টু 1 মাইনাস y1, এবং এই জায়গায় ভ্যালু কত 0.047, আর এই জায়গায় ভ্যালু 0.026। আই হোপ যে বুঝতে পারছি কিভাবে করতে হবে এই ম্যাথটা। তো এই জায়গায় দেখো তুমি n0 কাটা, তো তুমি y1 এর ভ্যালুটা আসবে 0.65, পরে তোমরা বাকিটুকু করতে পারবা, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এই ম্যাথটা এই পর্যন্ত আমি করে দিলাম, ডিউ পয়েন্ট তোমরা বের করে, এবং অন্যান্য যেসব
ম্যাথের আননোনগুলো আছে ওগুলো তোমরা বের করো। মোটামুটি এই ইকুয়েশনটা দেখানোটাই আমার কাছে ম্যান্ডেটরি ছিল আর কি। তো দেখো আজকে আমরা ক্রিস্টালাইজেশনের প্রবলেম সলভ করব এক্সারসাইজ থেকে নেওয়া। দেখো কি বলছেন, অ্যাকুয়াস সলিউশন অফ পটাশিয়াম হাইড্রোক্সাইড ইজ ফিড at a rate of 875 kg per hour to an evaporative crystallizer operating at 10 degrees Celsius. আচ্ছা, producing crystals of potassium hydroxide solid crystals. Okay. আচ্ছা, a 5 gram aliquots of the feed solution is titrated to neutrality with 22.4 milliliter of 0.85 molar sulfuric acid. ঠিক আছে, the solubility of potassium hydroxide at 10 degrees Celsius এটা দেওয়া আছে 103 kg potassium hydroxide per 100 kg of water. At what rate must water be evaporated to crystallize 60% of the potassium hydroxide in the feed? আচ্ছা, তো দেখো এই জায়গায় আমরা যদি ড্র করা শুরু করি আগে ফিগারটা, দেখো প্রথমে আমরা কি করছি, এটা একটা এভাপোরেটিভ ক্রিস্টালাইজার। তো এভাপোরেটিভ ক্রিস্টালাইজারে কি কি উৎপন্ন হবে, ধরো এভাপোরেশন যেহেতু একসাথে কাজ করতে, তার মানে ওয়াটারের একুয়াস ওয়াটারকে ওটা ব্যাপার করবে আগে, তারপর একটা সলিউশন আসবে এবং একই সাথে ক্রিস্টাল ফর্ম করবে। ঠিক আছে, তো আমরা দেখো ফিডে দিলাম, আমরা যে ফিডটা দিলাম ওই ফিডের রেট কত, 875 কেজি পার আওয়ার। ওকে ফাইন, ঠিক আছে। এবং আমরা কিন্তু তার মধ্যে কম্পোজিশন জানি না, তাহলে ধরে নিলাম এক্স নট কেজি পটাশিয়াম হাইড্রোক্সাইড পার কেজি। ঠিক আছে, তার মানে কি 1 মাইনাস এক্স নট কেজি এস টু কেজি। ঠিক আছে, এবং দেখো আমাদের কি কি উৎপন্ন হবে, ওয়াটার উৎপন্ন হবে, ওয়াটার ভ্যাপার উৎপন্ন হবে। তাহলে আমরা জিনিসটাকে এইভাবে লিখতে পারি কিনা দেখো তো, m1 কেজি এস টু ভ্যাপার পার আওয়ার। ঠিক আছে, তারপরে কি উৎপন্ন হবে দেখো, একটা সলিউশন উৎপন্ন হবে, তাই তো। তাহলে m2 কেজি সলিউশন। ঠিক আছে, এবং সাথে কি উৎপন্ন হবে, m3 কেজি পটাশিয়াম হাইড্রোক্সাইড ক্রিস্টাল উৎপন্ন হবে, H2O সলিড। হ্যাঁ, এবার দেখো তোমাদের এই জায়গায় কি কি বলা আছে, এইটার কিন্তু একটা সলিবিলিটি দেওয়া আছে। দেখো 10 ডিগ্রি সেলসিয়াসে পটাশিয়াম হাইড্রোক্সাইডের কিন্তু সলিবিলিটি দেওয়া আছে। তাহলে সলিবিলিটি যদি দেওয়া থাকে তাহলে এই জায়গার মোল ফ্র্যাকশনগুলো আমি পেয়ে যাবো কিভাবে, আমরা যদি এই জায়গার মোল ফ্র্যাকশনগুলো বের করতে চাই, সলিউশনের মোল ফ্র্যাকশনগুলো যদি বের করতে চাই, ধরো পটাশিয়াম হাইড্রোক্সাইডের মোল ফ্র্যাকশন আমি বের করতে চাই, তাহলে কি করব, 103 আর টোটাল হলো 203। 203 কোত্থেকে আসলো, 103 হলো তোমার পটাশিয়াম হাইড্রোক্সাইড আর 100 হলো ওয়াটার, এই দুইটা মিলে হলো 203। তো এই জায়গায় তোমার 0.501 কেজি পটাশিয়াম হাইড্রোক্সাইড পার কেজি আসবে, এবং বাকিটুক কি 499 কেজি H2O পার কেজি আসবে। বুঝতে পারছি এটা কিভাবে আসছে। আচ্ছা, যদি বুঝি তাহলে এখন আমাদের কাজ কি, আরেকটা লাইন বলছে দেখো, at what rate must water be evaporated to crystallize 60% of the potassium hydroxide in the feed? ঠিক আছে, দেখো এই জায়গায় বলছে আমরা এই জায়গায় যে ক্রিস্টাল প্রডিউস হয়েছে এটা কোত্থেকে আসছে, দেখো 60% of potassium hydroxide in ফিড, তার মানে আমরা ফিডে যে পরিমাণ পটাশিয়াম হাইড্রোক্সাইড দিছি তার 60% আমার এই জায়গায় ক্রিস্টাল প্রডিউস হতে হেল্প করছে। ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, এবার দেখো তোমাদের এই জায়গায় তুমি যদি এক্স নটের ভ্যালুটা কোনো কারণে বের করে ফেলতে পারো তাহলেই তো হচ্ছে, তাই না। তো এক্স নটের ভ্যালুটা বের করার জন্য আমরা বাচ্চাকালে পড়ে আসছি তুল্য সংখ্যা, আমরা জানি তুল্য সংখ্যা অনেকে পড়ে আসছি অ্যাডমিশনে। তো তুল্য সংখ্যা অ্যাকচুয়ালি কি, ধরো এক একটা কম্পাউন্ডের তুল্য সংখ্যা কিন্তু এক এক রকম। ধরো পটাশিয়াম হাইড্রোক্সাইড এর তুল্য সংখ্যা 1, সালফিউরিক অ্যাসিড এর তুল্য সংখ্যা কত, 2। এগুলো কিন্তু আমরা পড়ে আসছি তুল্য সংখ্যা। ঠিক আছে, তারপর সোডিয়াম কার্বনেট এর তুল্য সংখ্যা 2, এগুলো আমরা পড়ে আসছি। তো এখন যদি তুল্য সংখ্যা হয়, আমরা তুল্য সংখ্যা যদি ই করে আমরা টাইট্রেশনে পড়ছিলাম,
ধরো পটাশিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে, পটাশিয়াম হাইড্রোক্সাইড, তুল্য সংখ্যক পটাশিয়াম হাইড্রোক্সাইড ইন্টু এটার মোলটা কিভাবে লিখবো, W/M, ঠিক আছে। ধরো এন কে যে কোনোভাবে লেখা যায় W/M, তারপরে ধরো V/B 22.4 এটা লেখা যায়, ইজ ইকুয়াল টু PV/RT এটা লেখা যায় না, এগুলো লেখা যায়, হ্যাঁ। তারপরে S/V এগুলো কিন্তু লেখা যায়। তো আমরা এখন তুল্য সংখ্যার ফরম্যাটটা ইউজ করব। দেখো তারপর তো এখন তুল্য সংখ্যার ফরম্যাটটা যদি ইউজ করে আমরা একটা জিনিস বুঝো, সেটা হলো এখন তুল্য সংখ্যার ফরম্যাটটা যদি ইউজ করে আমরা যখন কোনো একটা চিনির শরবত বানাই কোনো একটা জগে, এর থেকে যখন আমরা চিনির শরবতটা অন্য একটা গ্লাসে দিই, আমাদের কনসেন্ট্রেশন কি চেঞ্জ হয়? দ্য অ্যান্সার ইজ নো, আমাদের কনসেন্ট্রেশন কিন্তু চেঞ্জ হয় না। এখন দেখো আমরা এই ধরো 875 আছে, এর থেকে আমরা 5 গ্রাম নিছি, 5 গ্রাম নিছি, ঠিক আছে, 5 গ্রাম নিয়ে আমরা টাইট্রেশন করছি কার সাথে? সালফিউরিক অ্যাসিডের সাথে, তাই তো। তার মানে সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা কত? 2, ঠিক আছে। এবং তার ইটা কত? S/V, এসটা কত? 0.85, 0.85, এবং ভিটা কত? 22.4, ঠিক আছে। তার মানে 22.4, এটা কিন্তু মিলিলিটার আছে, তার মানে লিটার নিতে হলে 1000 দিয়ে ভাগ দিতে হবে। ইজ ইকুয়াল টু আমরা কত লিখবো? দেখো ইজ ইকুয়াল টু পটাশিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা 1 ইন্টু W/M, না? এটা তো আমরা জানি। এখন পটাশিয়াম হাইড্রোক্সাইডের ভর, পটাশিয়াম হাইড্রোক্সাইডের M হলো 56, তার মানে এই ভ্যালুটা আমরা পাইছি 56, ঠিক আছে। এবার W আসবে কতটুকু, এটা কোয়েশ্চেন। এখন W কতটুকু আসবে সেটাকে বুঝো। W আসবে হলো, আমরা 5 গ্রাম তো নিছি শুধু এই যে কি ফিডে যতটুকু দিছে তার থেকে 5 গ্রাম, এটারে কি বলছে? অ্যালিকোটস, ঠিক আছে। তো এই 5 গ্রামের সাথে এই 5 গ্রাম হলো আমার পটাশিয়াম হাইড্রোক্সাইড প্লাস ওয়াটার কিন্তু, ঠিক আছে। এর থেকে যদি আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইড শুধু বের করতে চাই তাহলে এক্স নটটা গুণ করতে হবে না, তার মানে আসবে 5 ইন্টু এক্স নট। বুঝতে পারছি? আশা করি বুঝতে পারছি। এটা হলো দ্য অ্যামাউন্ট অফ পটাশিয়াম হাইড্রোক্সাইড, অ্যামাউন্ট অফ পটাশিয়াম হাইড্রোক্সাইড, শুধু পটাশিয়াম হাইড্রোক্সাইড 5 গ্রাম ছিল পটাশিয়াম হাইড্রোক্সাইড প্লাস ওয়াটার, ওর থেকে আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইডের শুধু ফ্র্যাকশনটা নিচ্ছি, ঠিক আছে, এই যে এক্স নট, কারণ তার কনসেন্ট্রেশন কিন্তু চেঞ্জ হবে না। আমরা যদি 875 থেকে 75 গ্রামও নেই, তার এক্স নট কনসেন্ট্রেশন কিন্তু 75 গ্রামেও সেমই থাকবে, সো ওই জায়গার কোনো চেঞ্জ হবে না। তো এটা থেকে যদি আমরা এটা সিম্পলিফাই করি তাহলে এক্স নটের ভ্যালুটা আসবে 0.42 কেজি পটাশিয়াম হাইড্রোক্সাইড পার কেজি, এবং 1 মাইনাস এক্স নটের ভ্যালুটা আসবে 0.58 কেজি H2O পার কেজি। বুঝতে পারছি কেন এরকম আসলো। আচ্ছা, যদি তুমি তুল্য সংখ্যাটুকু বুঝো, আশা করি যে বাকিটুকু বুঝতে পারো। তোমাদের সলিউশনে হয়তো বা অনেক বড় করে করা আছে, ওটা দেখা দরকার নেই, এইভাবে করো তাহলেই হবে। আরেকটা কি বলছে? 60% অফ ফিড রিকভারি, ঠিক আছে, 60% ফিড রিকভারি, এটা জিনিসটা মানে কি? ধরো আচ্ছা, এই ফিড রিকভারির মধ্যে একটা জিনিস বুঝো, এই ফিড রিকভারি কার থেকে হয়েছে? শুধু কিন্তু পটাশিয়াম হাইড্রোক্সাইড বলছে, ঠিক আছে, শুধু পটাশিয়াম হাইড্রোক্সাইড। তার মানে আমাদের এই জায়গায় কিন্তু পটাশিয়াম হাইড্রোক্সাইড প্লাস পানি, ঠিক আছে, পটাশিয়াম হাইড্রোক্সাইড প্লাস পানি, ঠিক আছে। এটা কিন্তু ওই যে ক্যালাস পানি, তুমি যেটা বলো ক্যালাস পানি, ওই ক্যালাস পানির ভর কিন্তু অন্যরকম হয়, ঠিক আছে। তো আমি যদি শুধু পটাশিয়াম হাইড্রোক্সাইড চিন্তা করি, দেখো তাহলে এই জায়গায় আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইড ছিল কতটুকু? 875 ইন্টু 0.42, যেটা আমরা একটু আগে বের করছি। এর 60%, 60% কি হয়েছে বলতো? এর 60% পটাশিয়াম হাইড্রোক্সাইড এই ক্রিস্টালের মধ্যে আছে, তাই তো। তার মানে এই ভ্যালুটা আসবে তোমার 220.5 কেজি পটাশিয়াম হাইড্রোক্সাইড, শুধু পটাশিয়াম হাইড্রোক্সাইড। এবার আমরা একটা লাইন লিখবো, দেখো শুধু পটাশিয়াম হাইড্রোক্সাইডের ভর কত? 56, কিন্তু পটাশিয়াম হাইড্রোক্সাইড উইথ 2H2 এটার ভর হলো 92, তাই কিনা? আচ্ছা, এবার আমরা যদি এটা লিখি, দেখো M3 এর অ্যামাউন্টটা যদি বের করি,
M3 এর অ্যামাউন্ট আমরা বের করব। তো দেখো আমাদের কিন্তু ক্রিস্টালেরটা লাগবে। এই জায়গায় দেখো, এই জায়গায় কিন্তু ক্রিস্টালেরটা লাগবে। তাহলে আমরা এটা লিখতে পারি কিনা দেখো, 56 গ্রাম বা 56 গ্রাম বা কেজি যাই লেখো না কেন, কেজি পটাশিয়াম হাইড্রোক্সাইড ইজ ইকুইভ্যালেন্ট টু 92 কেজি পটাশিয়াম হাইড্রোক্সাইড ক্রিস্টাল। ঠিক আছে, তার মানে আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইড পাইছিলাম কতটুকু, 220। তার মানে 220.5 কেজি পটাশিয়াম হাইড্রোক্সাইড ইজ ইকুইভ্যালেন্ট টু 92 ইন্টু 220.5, আর নিচে হবে 56। তো এটা আসবে 368.2 কেজি পটাশিয়াম হাইড্রোক্সাইড পার আওয়ার। এই জায়গাটা যদি আরেকবার বুঝাই, দেখো এই জায়গায় কি করছে, 60% অফ ফিড রিকভারি। তার মানে কি, এই জায়গায় পটাশিয়াম হাইড্রোক্সাইড প্লাস পানি মিলে কিন্তু আমার ক্রিস্টাল, ঠিক আছে, ক্যালাস পানি মিলে আমার ক্রিস্টাল, কিন্তু আমার কিন্তু বলছে শুধু পটাশিয়াম হাইড্রোক্সাইড। দেখো তুমি এই জায়গায় তোমার কোয়েশ্চেনে কিন্তু শুধু পটাশিয়াম হাইড্রোক্সাইডের কথা বলছে। ঠিক আছে, আমরা ফিডে যে পরিমাণ পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়েছি তার 60% আমার ক্যালাস তৈরি হতে সাহায্য করছে, ক্যালাসের মধ্যে তার 60% আছে। এইভাবে ধরো, তাহলে জিনিসটা ইজি হবে। তারপর আমরা কিভাবে করব দেখো, এখন যদি আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইড ব্যালেন্স করি, পটাশিয়াম হাইড্রোক্সাইড যদি ব্যালেন্স করি তাহলে এইভাবে লেখা যায় 875 ইন্টু 0.42 ইজ ইকুয়াল টু M2 ইন্টু 0.501। এই যে মানে M2টা হলো এটা তোমার সলিউশন 501, আর লিখতে পারি কত, শুধু পটাশিয়াম হাইড্রোক্সাইড নট সলিড, ঠিক আছে, শুধু পটাশিয়াম হাইড্রোক্সাইড 220.5। এই যে এই ভ্যালুটা নিছি, ঠিক আছে, আমরা কিন্তু ক্রিস্টালের ফুল ভ্যালুটা নিই না, আমরা কিন্তু শুধু পটাশিয়াম হাইড্রোক্সাইডের ব্যালেন্সটা করতেছি। ঠিক আছে, তো এই জায়গায় M3 মানে M2 এর ভ্যালুটা আসবে কত, 293.5 এরকম একটা ভ্যালু আসবে। এবার তুমি ওভারঅল ব্যালেন্স করো, ওভারঅল ব্যালেন্স করলে তোমার এটা আসবে, M1 এর ভ্যালু আসবে 213, ঠিক আছে, কেজি পার আওয়ার, ঠিক আছে, এরকম আসবে কেজি S2 পার আওয়ার। আর এটাই তোমার অ্যান্সার দিয়েছে। ঠিক আছে, তো এই ম্যাথগুলো এইভাবেই করতে হবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ এভরিওয়ান।